কার হাতে ঢাকায় ৭০,০০০ কোটি টাকার অর্পিত সম্পত্তি? সরকারি সম্পত্তি, তাদের বাপ দাদার সম্পত্তি। এত বড় বিল্ডিং হলো কেন? এটা এনিমি প্রপার্টি না? তাপস সাহেব এসেছেন, মেয়র ছিলেন, পুরো ব্যাপারটাই হচ্ছিল ওনার পেট্রোনাইজেশন হয়েছে। থেমে নেই অর্পিত সম্পত্তির বেআইনি হাত বদল। কিভাবে একটি গ্রুপ অফ কোম্পানিজ এত অল্প দামে কিনে নিল? যেই উদ্দেশ্য নিয়ে এই আইনটি করা হয়েছে সেইটা বাস্তবায়ন আমরা এখনো পাইনি। বাড়ছে হতাশা, বাড়ছে অনিশ্চয়তা, বাড়ছে বিপদ। আইন ভায়োলেট করে তো আসলে বহুতল ভবন অর্পিত সম্পত্তির উপর করার কোনো সুযোগ নেই। এই মহানগরীতে এক এক কাঠা জমির দাম ১ কোটি থেকে শুরু করে ক্ষেত্র বিশেষে ছাড়িয়ে দেয় ৫ থেকে ১০ কোটি টাকা পর্যন্ত। রাজধানীতে এমন কয়েক হাজার বিঘা অর্পিত সম্পত্তি রয়েছে যার নিয়ন্ত্রণ থাকার কথা সরকারের কাছেই। কিন্তু আমাদের অনুসন্ধান বলছে বহুমূল্য এসব জমির অনেকগুলোই এরই মধ্যে বেহাত হয়ে গেছে সরকারের কাছ থেকে। এতে করে সরকারকে শুধু বড় মাপের আইনি জটিলতার মুখেই পড়তে হবে না, বরং গুনতে হতে পারে হাজার কোটি টাকার জরিমানাও, যার যোগান যাবে আপনার আমার মতো জনগণের পকেট থেকেই। এসব নিয়েই আমাদের আজকের উন্মোচন। সঙ্গে আছি আমি মাজহার মিলন। ফরিদপুরের নিভৃত গ্রাম ঈশান গোপালপুরের নামকরণ যার নামে হয়েছিল জমিদার রায় সাহেব ঈশানচন্দ্র সরকারের বসতবাড়ি এটি। এই বাড়িকে কেন্দ্র করেই ফরিদপুর ছাড়িয়ে আশপাশের বিস্তীর্ণ এলাকায় জমিদারি পরিচালনা করতেন ঈশান সরকার। জমিদারি প্রথা বিলুপ্ত হয়েছে, শান শওকতের চিহ্ন এখনো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে চারদিকে। সাক্ষী বহন করছে দাপুটে এক জমিদার পরিবারের প্রবল প্রতিপত্তি আর শত বছরের ইতিহাসের। রায় সাহেব ঈশান সরকারের চতুর্থ প্রজন্মের একাংশ কলকাতায় স্থায়ী হলেও খগেন্দ্র সরকার স্থায়ী হন ফরিদপুরে। পূর্বপুরুষের রেখে যাওয়া শত শত বিঘা রেকর্ডীয় সম্পত্তির মালিকও বনে যান। পুরো মুক্তিযুদ্ধ এবং পরবর্তী সময়ে বাংলাদেশে থাকার পরও খগেন্দ্রনাথ এবং তার পরিবারের অন্তত ৬৫ বিঘা জমি অর্পিত সম্পত্তি হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। খগেন্দ্রনাথ সরকারের দুই সন্তান উজ্জ্বল সরকার এবং উৎপল সরকার বছরের পর বছর জুড়ে পৈতৃক সেই সম্পত্তি ফিরে পেতে আইনি লড়াই চালিয়ে এখন অনেকটাই ক্লান্ত। কোর্টে যেমন লেন্দি প্রসেস করাচ্ছে, সেমনি কোর্ট থেকে আবার রায় পাওয়ার পরে তারা বাস্তবায়নের ক্ষেত্রে এসেও বিভিন্ন অফিসে তারা এই ধরনের কার্যক্রমগুলো করাতে মানে দীর্ঘায়িত হচ্ছে বাস্তবায়নের ক্ষেত্রে। বছরের পর বছর আমাকে এখানে যেতে হচ্ছে, ওখানে যেতে হচ্ছে। কোর্টের রায়ের ডিগ্রির পরেও আমাকে আবার আমার ওয়ারিশন চ্যালেঞ্জ করা হচ্ছে, আমাকে প্রমাণ করতে হচ্ছে। আমরা ডিসি অফিসে কোর্ট করেছি, আপিল করেছি, আপিল শেষ হয়েছে, কোর্ট থেকে অর্ডার এসছে ডিসি অফিসে গিয়েছি, তারপরে আবার এসিল্যান্ড অফিস থেকেও আবার তদন্ত করা হয়। এই পরিবারটি মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে ফরিদপুর শহরে নিজেদের মালিকানার পৈতৃক জমি বিভিন্ন স্কুল, কলেজ, এমনকি থানার জন্য দান করেছেন। সবাই তাদের সম্পত্তির মালিকানার বিষয়ে জানে। অনেকগুলো মামলা এরই মধ্যে তারা জিতেও গেছেন, কিন্তু সম্পত্তির দখল নিতে ব্যর্থ হয়েছেন নানান জটিলতায়। অনেক ক্ষেত্রেই তাদের এই সম্পত্তি দখল করে বসে আছেন সনাতন ধর্মীরাই। অথচ এসব অনেক জমিরই মালিকানা জমিদার পরিবারকে ফেরত দিতে ডিক্রি জারি করেছে আদালত। যেমন ফরিদপুর শহরে অন্তত ৫ কাঠার এই জমি সরকারের কাছে পত্তন নিয়ে মন্দির কিংবা নানান স্থাপনা বসিয়ে এখন দখল ছাড়তে নারাজ সনাতন ধর্মী এই পরিবারটি। লিজ বাতিল হয়েছে, প্রকৃত মালিককে জমি বুঝিয়ে দেওয়ার নির্দেশনাও এসেছে, কিন্তু নিত্য নতুন অজুহাত তুলে দখল আটকে রেখেছে লিজ নেয়া ব্যক্তিরা। এটা কি আপনার কেনা সম্পত্তি? হ্যাঁ। কার কাছ থেকে কিনেছিলেন? এই যে কার কাছ থেকে কিনেছেন সেটা আপনার মনে নেই? আমার ভাই কিনছে। তো আমি যতটুকু জানি যে এই প্রপার্টিটা আপনার লিজ নিয়েছিলেন। হ্যাঁ, লিজ নিয়েছিলেন। তো কার কাছ থেকে লিজ নিয়েছিলেন? সরকারের কাছ থেকে। তো কিনেছেন বললেন কেন? আমার কেনা সম্পত্তি, এটুকু আপনার কেনা সম্পত্তি, কিন্তু এই প্রপার্টিটা তো লিজি সম্পত্তি মন্দিরের নামে। মন্দিরের নামে আপনার কাছে কোনো ইয়ে আছে, বরাদ্দপত্র আছে? আছে। কি বরাদ্দপত্র? লিজ 2020 সালে আপনাদের
এটার লিজ বাতিল করা হয়েছে, উজ্জ্বল এই সম্পত্তির সে শরিক না, কিন্তু পরবর্তী কোর্ট থেকে তো এখানে রায় দিয়ে দিছে। হ্যাঁ, কোর্ট থেকে তো এখানে রায় দিয়ে দিছে। আপনারা যেটা মনে করেন সেটা করেন, আপনারা আমাকে সাথে কোনো আপনার আর কোনো আলোচনা, আপনারা দখল ছাড়ছেন না? আপনার কোনো দখল তো করি নেই। ফরিদপুর শহরের জমজমাট নিউ মার্কেট এলাকায় এই পরিবারের আরো কয়েকটি জমিসহ দোকান অর্পিত হয়েছিল। সে সময় পরিবারটি ফরিদপুর শহরে থাকা অবস্থাতেই সেই সম্পত্তি ফিরে পাওয়ার প্রক্রিয়া সম্পন্ন, কিন্তু এবারও বাদ সেধেছেন সেখানে লিজি হিসেবে থাকা কয়েকটি সনাতন ধর্মী পরিবার। প্রশ্ন হলো, এসবের কোন জমি কেন অর্পিত সম্পত্তি হিসেবে তালিকাবদ্ধ হয়েছে, আর তা হয়েছে কোন প্রক্রিয়ায়? কাজল দেবনাথ কয়েক দশক ধরে অর্পিত সম্পত্তি প্রকৃত মালিকদের ফিরিয়ে দেওয়ার আন্দোলনে যুক্ত। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি তিনি। তার কাছে প্রশ্ন ছিল অর্পিত সম্পত্তির আদ্যপান্ত নিয়ে। আমি যখন আমার খাজনা দিতে যাচ্ছি, তহসিলদার আছে, তহসিল এসিল্যান্ড আছে, খাজনা দেওয়ার সময় কিন্তু আমাকে একটু জানেন আমরা একটু খুশি করতে হয়, সেই খুশির পরিমাণটা নিয়ে সমস্যাটা। খুশির পরিমাণ যদি টলারেন্সের মধ্যে আমরা দিয়ে দিই, না দিলে পরে একেবারে কোট আনকোট যে আমাদের বইটা থাকে তার ডান দিকে মন্তব্য করলাম পেন্সিল দিয়ে ভিপি লেখা। ভিপির ব্যাপারেও কিন্তু আরেকটা মজার ব্যাপার আছে, যে পেন্সিলে যে ভিপি লেখা আমরা যদি একটু বাড়িয়ে দিলাম, তহসিলদার সাথে নেগোশিয়েট করে ফেললাম, তাহলে পরে ওই যে পেন্সিল দিয়ে লিখলো ওইটা রাবার দিয়ে ইরেজ করে ফেলে, সমস্যা নাই। সুতরাং দুর্নীতির গোড়াটা কিন্তু ওখান থেকে আসলো, পেন্সিল দিয়ে ভিপি, কলম দিয়ে ভিপি, সেক্রেটারিয়েটে মামলা মানে তদবির করার জন্য একটি লবিস্ট গ্রুপ। ফরিদপুরের জমিদার ঈশান সরকারের পারিবারিক সম্পত্তি কিভাবে অর্পিত সম্পত্তি হিসেবে তালিকাবদ্ধ হয়েছে তা অনেকটাই পরিষ্কার কাজল দেবনাথের কথায়। আর সেই সম্পত্তি ফেরত পেতে নিত্য নতুন জটিলতার মুখে পড়ে হতাশায় পড়ছে ঈশান পরিবারের বর্তমান প্রজন্ম। বিভিন্ন ধরনের হুমকি, বিভিন্ন ধরনের থ্রেট, এবং এটা স্থানীয় চেয়ারম্যানের মাধ্যমে এগুলা সমস্ত কিছু অন্যান্যরা করিয়েছে। আপনার নারী নির্যাতন মামলা ঢাকার যাত্রাবাড়িতে আমার নামে করেছিল, আমার মেজ ভাইয়ের নামেও সেম একটা মামলা এরকম গণধর্ষণ মামলা করিয়েছিল, যাতে আমরা এই ভিটা বাড়িতে ঠিক মতন থাকতে না পারি। যে উদ্দেশ্য নিয়ে এই আইনটি করা হয়েছে সেইটা বাস্তবায়ন আমরা এখনো পাইনি। আইন যদি সঠিকভাবে পরিচালিত হতো তাহলে আমাদের এই ভুগতে হতো না।